ও কি হচ্ছে কুড়ানি? কুড়ানি উঠল না। সে যেমন পড়েছিল তেমনি পড়ে রইল। পটল কাছে এসে স্পর্শ করতেই সে উচ্ছ্বসিত হয়ে ফুলিয়ে ফুলিয়ে কাঁদতে লাগলো। পটল তখন চকিত হয়ে বলে উঠল, ও পোড়ামুখী, সর্বনাশ করেছিস, মরেছিস তুই। হরকুমারকে পটল কুড়ানির অবস্থা জানিয়ে বলল, এই কি বিপদ ঘটল? তুমি কি করছিলে? তুমি কেন আমাকে বারণ করলে না? তোমাকে বারণ করা যে আমার কোনো কালেই অভ্যেস নেই। বারণ করলেই বা কি ফল পাওয়া যেত? কেমন স্বামী তুমি? হ্যাঁ, আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করে থামাতে পারো না? আমাকে তুমি এ খেলা খেলতে দিলে কেন? এই বলে সে ছুটে গিয়ে ভূপতিতা বালিকার গলা জড়িয়ে ধরে বলল, লক্ষ্মী বোন আমার, তোর কি বলবার আছে আমাকে খুলে বল। কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা, টিম কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গল্প, মাল্যদান। এর আগে আমাদের চ্যানেলে কখনো ক্লাসিক গল্প আসেনি, এই প্রথম। আশা করব আপনারা গল্পটি শুনবেন এবং ভালোবাসা দেবেন। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প, মাল্যদান। সকালবেলায় শীত শীত ছিল। দুপুরবেলায় বাতাসটি অল্প তেঁতে উঠে দক্ষিণ দিক থেকে বইতে আরম্ভ করেছে। যতীন যে বারান্দায় বসেছিল সেখান থেকে বাগানের এক কোণে একদিকে একটি কাঁঠাল ও আর একদিকে একটি শিরীষ গাছের মাঝখানের ফাঁক দিয়ে বাইরের মাঠ চোখে পড়ে। সেই শূন্য মাঠ ফাল্গুনের রৌদ্রে ধুধু করছিল। তারই এক প্রান্ত দিয়ে কাঁচা পথ চলে গেছে। সেই পথ বেয়ে বোঝাই খালাস গরুর গাড়ি মন্দগমনে গ্রামের দিকে ফিরে চলেছে। গারোয়ান মাথায় গামছা ফেলে অত্যন্ত বেকারভাবে গান গাইছে। এমন সময় পিছনে একটি সহাস্য নারী কণ্ঠ বলে উঠল, কি যতীন, পূর্বজন্মের কারোর কথা ভাবছো বুঝি? কেন পটল, আমি কি এতই হতভাগা যে ভাবতে হলে পুনর্জন্ম নিয়ে টানাটানি করতে হয়? থাক, আর মিথ্যে বড়াই করতে হবে না। তোমার এই জন্মের সব খবরই তো রাখি মশাই। ছি 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 ছি, এত বয়স হলো তবু একটা সামান্য বউও ঘরে আনতে পারলে না। আমাদের এই যে ধনামালিটা, ওরও একটা বউ আছে। তার সঙ্গে দুই বেলা ঝগড়া করে সে পাড়া শুদ্ধ লোককে জানিয়ে দেয় যে বউ আছে বটে। আর তুমি যে মাঠের দিকে তাকিয়ে ভান করছো যেন কার চাঁদ মুখ ধ্যান করতে বসেছো। এই সমস্ত চালাকিয়ে কি আমি বুঝি না ভেবেছো? ও কেবল লোক দেখাবার ভরং মাত্র। দেখো যতীন, চেনা বামুনের পৈতের দরকার হয় না। আমাদের ওই ধনাটা তো কোনোদিন বিরহের ছুতো করে মাঠের দিকে অমন তাকিয়ে থাকে না। অতি বড় বিচ্ছেদের দিনেও গাছের তলায় নিড়ানি হাতে ওকে দিন কাটাতে দেখেছি, কিন্তু ওর চোখে তো অমন ঘোর ঘোর ভাব দেখিনি। আর তুমি মশাই 7 জন্য বউয়ের মুখ দেখলে না, কেবল হাসপাতালে মরা কাটাকাটি আর পড়া মুখস্থ করেই বয়স পার করে দিলে। তুমি দুপুরবেলা আকাশের দিকে গদগদ হয়ে তাকিয়ে থাকো কেন? না, এই সমস্ত বাজে চালাকি আমার আর ভালো লাগে না। আমার কেমন গা জ্বালা করে। যতীন হাত জোর করে বলে, থাক থাক, আর নয়, আমাকে আর লজ্জা দিও না। তোমাদের ধনাই ধন্য। ওরই আদর্শে আমি চলতে চেষ্টা করবো এবার, হয়েছে? আর আর কথা নয়, কাল সকালে উঠেই যে কাঠকুরানি মেয়ের মুখ দেখব তারই গলায় মালা দেব,
এই ধিক্কার আমার আর সহ্য হচ্ছে না। তবে এই কথাই রইল। হ্যাঁ রইল। তবে এসো। কোথায় যাব? এসোই না। না না, কিছু দুষ্টুমি তোমার মাথায় এসেছে, আমি এখান থেকে নড়ছি না। আচ্ছা, তবে এইখানেই বসো। কথাটা বলেই দ্রুত পায়ে প্রস্থান করলো পটল। পরিচয় দেওয়া যাক। যতীন এবং পটলের বয়সের একদিন মাত্র তারতম্য। পটল যতীনের চেয়ে একদিনের বড় বলে যতীন তার প্রতি কোনো প্রকার সামাজিক সম্মান দেখতে নারাজ। উভয়ে খুড়তুতো ও জ্যাঠতুতো ভাই বোন, বরাবর একত্রে খেলা করে এসেছে। দিদি বলে না বলে পটল যতীনের নামে বাল্যকালে বাপ খুড়োর কাছে অনেক নালিশ করেছে, কিন্তু কোনো শাসনবিধির দ্বারা কোনো ফল পায়নি। একটিমাত্র ছোট ভাইয়ের কাছেও তার পটল নাম ঘুঁচল না। পটল দিব্যি মোটাসোটা গোলগাল, প্রফুল্লতার রসে পরিপূর্ণ। তার কৌতুক হাস্য দমন করে রাখে সমাজে এমন কোন শক্তি ছিল না। শাশুড়ির কাছেও সে কোনোদিন গাম্ভীর্য অবলম্বন করতে পারেনি। প্রথম প্রথম তা নিয়ে অনেক কথা উঠেছিল, কিন্তু শেষকালে সকলকেই হার মেনে বলতে হলো ও ওই রকমই। তারপরে এমন যে পটলের দুর্নিবার প্রফুল্লতার আঘাতে গুরুজনদের গাম্ভীর্য ধূলিসাৎ হয়ে গেল। পটল তার আশেপাশে কোনোখানে মন ভার, মুখ ভার, দুশ্চিন্তা সইতে পারে না। অজস্র গান, গল্প, হাসি ঠাট্টায় তার চারিদিকের হাওয়া যেন বিদ্যুৎ শক্তিতে বোঝাই হয়ে থাকত। পটলের স্বামী হরকুমার বাবু ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিহার অঞ্চল থেকে বদলি হয়ে কলকাতায় আবগারি বিভাগে স্থান পেয়েছেন। প্লেগের ভয়ে বালিতে একটি বাগান বাড়ি ভাড়া নিয়ে থাকেন, সেখান থেকে কলকাতায় যাতায়াত করেন। আবগারি পরিদর্শনে প্রায় তাকে মফস্বলে ফিরতে হবে বলে দেশ থেকে মা এবং অন্য দুই একজন আত্মীয়কে আনবার উপক্রম করছেন। এমন সময় ডাক্তারিতে নতুন উত্তীর্ণ পশার প্রতিপত্তিহীন যতীন বোনের নিমন্ত্রণে হপ্তাখানেকের জন্য এখানে এসেছে। কলকাতার গলি থেকে প্রথম দিন গাছপালার মধ্যে এসে যতীন ছায়াময় নির্জয় বারান্দায় ফাল্গুন মধ্যাহ্নের রসালস্যে আবিষ্ট হয়ে বসেছিল। এমন সময় পূর্বকথিত সেই উপদ্রব আরম্ভ হল। পটল চলে গেলে আবার খানিকক্ষণের জন্য সে নিশ্চিন্ত হয়ে একটুখানি নড়ে চড়ে বেশ আরাম করে বসল। কাঠকুরানি মেয়ের প্রসঙ্গে ছেলেবেলাকার রূপকথার অলিগলির মধ্যে তার মন ঘুরে বেড়াতে লাগলো। এমন সময় আবার পটলের হাসিমাখা কণ্ঠের কাকলিতে সে চমকে উঠল। পটল আরেকটি মেয়ের হাত ধরে সবেগে টেনে এনে যতীনের সম্মুখে স্থাপন করে বলল, ও কুরানি। কি দিদি? আমার এই ভাইটি কেমন দেখ দেখি। মেয়েটি অসংকোচে যতীনকে দেখতে লাগলো। পটল বলল, কেমন, ভালো দেখতে না? মেয়েটি গম্ভীরভাবে বিচার করে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। যতীন লাল হয়ে চৌকি ছেড়ে উঠে বলল, আহ পটল, কি ছেলে মানুষই করছো? আমি ছেলে মানুষই করি না তুমি বুড়ো মানুষই করো? তোমার বুঝি বয়সের গাছ পাথর নাই? যতীন পালিয়ে গেল। পটল তার পিছনে পিছনে ছুটতে লাগলো। ও যতীন, আরে তোমার ভয় নেই, ভয় নেই, দাঁড়াও, এখনই তোমার মালা দিতে হবে না। উফ, ফাল্গুন চৈত্রে লগ্ন নেই, এখনো হাতে অনেক সময় আছে। পটল যাকে কুরানি বলে ডাকে সেই মেয়েটি অবাক হয়ে রইল। তার বয়স ওই 16 হবে। শরীর ছিপছিপে, মুখশ্রী সম্বন্ধে অধিক কিছু বলবার নেই,
কেবল মুখে এই একটি অসামান্যতা আছে যে দেখলে যেন বনের হরিণের ভাব মনে আসে। কঠিন ভাষায় তাকে নির্বুদ্ধিও বলা যেতে পারে, কিন্তু তা বোকামি না, তা বুদ্ধিবৃত্তির অপরিস্ফুরণ মাত্র। তাতে কুরানির মুখের সৌন্দর্য নষ্ট না করে বরঞ্চ একটি বিশিষ্টতা দিয়েছে। সন্ধ্যাবেলায় হরকুমারবাবু কলকাতা হতে ফিরে এসে যতীনকে দেখে বললেন, আরে যতীন এসেছে যে, ভালোই হয়েছে। তোমাকে একটু ডাক্তারি করতে হবে যে। পশ্চিমে থাকতে দুর্ভিক্ষের সময় আমরা একটা মেয়েকে নিয়ে মানুষ করছি। পটল থেকে কুরানি বলে ডাকে। ওর বাপ মা এবং ওই মেয়েটা আমাদের বাংলোর কাছে একটা গাছতলায় পড়েছিল। যখন খবর পেয়ে গেলাম, গিয়ে দেখি ওর বাপ মা মারা গেছে। মেয়েটির প্রাণটুকু আছে মাত্র। পটল তাকে অনেক যত্নে বাঁচিয়েছে। ওর জাতের কথা কেউ জানে না, তা নিয়ে কেউ আপত্তি করলেই পটল বলে, ও তো দ্বিজ, একবার মরে এবার আমাদের ঘরে জন্মিয়েছে, ওর সাবেক জাত কোথায় গুছে গেছে। প্রথমে মেয়েটা পটলকে মা বলে ডাকতে শুরু করেছিল। পটলই ধমক দিয়ে বলল, খবরদার আমাকে মা বলিস নে, আমাকে দিদি বলিস। অত বড় মেয়ে মা বলিলে নিজেকে কেমন বুড়ি বলে মনে হবে যে। বোধ করি সেই দুর্ভিক্ষের উপবাসে বা আর কোনো কারণে ওর থেকে থেকে শুল বেদনার মতন হয়। ব্যাপারখানা কি তোমাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে, বুঝলে যতীন? ওরা তুলসী, এই কুরানিকে ডেকে আনতো। কুরানি চুল বাঁধতে বাঁধতে অসম্পূর্ণ বেনি পিঠের উপরে দুলিয়ে হরকুমার বাবুর ঘরে এসে উপস্থিত হল। তার হরিণের মতো চোখ দুটি দুজনের উপর রেখে সে চেয়ে রইল। যতীন ইতস্তত করছে দেখে হরকুমার তাকে বললেন, বৃথা সংকোচ করছো তুমি যতীন। ওকে দেখতে মস্ত ডাগর, কিন্তু কচি ডাবের মতন ওর ভেতরে কেবল জল ছলছল করছে। এখনো শ্বাসের রেখা মাত্র দেখেনি। ও কিছুই বোঝে না। ওকে তুমি নারী বলে ভ্রম করো না, ও বনের হরিণী কিন্তু। যতীন তাহার ডাক্তারি কর্তব্য সাধন করতে লাগল। কুরানি কিছুমাত্র কুণ্ঠা প্রকাশ করল না। যতীন বলল, শরীর যন্ত্রের কোনো বিকার তো বোঝা গেল না। পটল ফস করে ঘরে ঢুকে বলল, হৃদয় যন্ত্রেরও কোনো বিকার ঘটেনি। তার পরীক্ষা দেখতে চাও? বলে কুরানির কাছে গিয়ে তার চিবুক স্পর্শ করল। ও কুরানি, আমার এই ভাইটিকে তোর পছন্দ হয়েছে? কুরানি মাথা হেলিয়ে বলল, হ্যাঁ। আমার ভাইকে তুই বিয়ে করবি? সে আবার মাথা হেলিয়ে বলল, হ্যাঁ। পটল এবং হরকুমার হেসে উঠলেন। কুরানি কৌতুকের মর্ম না বুঝে তাহার অনুকরণে মুখখানি হাসিতে ভরে চেয়ে রইল। যতীন লাল হয়ে উঠে ব্যস্ত হয়ে বলল, আহ পটল, তুমি বড্ড বাড়াবাড়ি করছো, এ ভারী অন্যায়। হরকুমার বাবু, আপনি পটলকে বড় বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছেন। নইলে আমিও জোর কাছে প্রশ্রয় প্রত্যাশা করতে পারি না। কিন্তু যতীন, কুরানিকে তুমি জানো না বলে অত ব্যস্ত হচ্ছ। তুমি লজ্জা করে কুরানিকে শুদ্ধ লজ্জা করতে শেখাবে দেখছি। ওকে জ্ঞান বৃক্ষের ফল তুমি অন্তত খাইও না। সকলে ওকে নিয়ে কৌতুক করছে। তুমি যদি মাঝের থেকে গাম্ভীর্য দেখাও, সেটা ওর পক্ষে একটা অসঙ্গত ব্যাপার হবে কিন্তু। ওই জন্যই তো যতীনের সঙ্গে আমার কোনো কালেই বললো না। ছেলেবেলা থেকে কেবলই ঝগড়াই চলছে। ও বড় গম্ভীর। ঝগড়া করাটা বুঝি এমনি এমনি করে একবার অভ্যাস হয়ে গেছে, তাই এখন ভাই সরিয়ে পড়েছ আমার উপরে? ফের মিথ্যে কথা। তোমার সঙ্গে ঝগড়া করে সুখ নেই, আমি চেষ্টাও করি না। আমি গোড়াতেই হার মেনে যাই। বড় কর্মই করো। গোড়ায় হার না মেনে শেষে হার মানলে আমি বেশি খুশি হতাম। রাত্রে শোবার ঘরে জানলা দরজা খুলে দিয়ে যতীন অনেক কথা ভাবল। যে মেয়ে নিজের বাপ মাকে না খেতে পেয়ে মরতে দেখেছে, তার জীবনের উপরে কি ভীষণ ছায়া পড়েছে। এই নিদারুণ ব্যাপারে সে কত বড় হয়ে উঠেছে। তাকে নিয়ে কি কৌতুক করা যায়? বিধাতা দয়া করে তার বুদ্ধিবৃত্তির উপরে একটা আবরণ ফেলে দিয়েছেন।
এই আবরণ যদি উঠে যায় তবে অদৃষ্টের রুদ্রলীলার কি ভীষণ চিহ্ন প্রকাশ হয়ে পড়ে। আজ মধ্যাহ্নে গাছের ফাঁক দিয়ে যতীন যখন ফাল্গুনের আকাশ দেখছিল, দূর থেকে কাঁঠাল মুকুলের গন্ধ মৃদুতর হয়ে তার ঘ্রাণকে আবিষ্ট করে ধরেছিল। তখন তার মনটা মাধুর্যের কুহেলিকায় সমস্ত জগৎটাকে আচ্ছন্ন করে দেখছিল। ওই বুদ্ধিহীন বালিকা তার হরিণের মতো চোখ দুটি নিয়ে সেই সোনালি কুহেলিকা অপসারিত করে দিয়েছে। ফাল্গুনের এই কুজন গুঞ্জন মর্মরের পিছনে যে সংসার ক্ষুধা তৃষ্ণাতুর দুঃখ কঠিন দেহ নিয়ে বিরাট মূর্তিতে দাঁড়িয়ে আছে, উদ্ঘাটিত যবনিকার শিল্প মাধুর্যের অন্তরালে সে দেখা দিল। পরদিন সন্ধ্যার সময় কুরানির সেই যন্ত্রণা আবার শুরু হলো। পটল তাড়াতাড়ি যতীনকে ডেকে পাঠালো। যতীন এসে দেখল কষ্টে কুরানির হাতে পায়ে খিল ধরতে শুরু করেছে, শরীর আড়ষ্ট। যতীন ঔষধ আনতে পাঠিয়ে বোতলে করে গরম জল আনতে হুকুম করল। অনেক বড় ডাক্তার হয়ে গেছ, পায়ে একটু গরম তেল মালিশ করে দাও না, দেখছো না পায়ের তলা কেমন হিম হয়ে গেছে। যতীন রোগিণীর পায়ের তলায় গরম তেল সবেগে ঘষে দিতে লাগলো। চিকিৎসা করতে করতে রাত্রি অনেক হলো। হরকুমার কলকাতা থেকে ফিরে এসে বারবার কুরানির খবর নিতে লাগলেন। যতীন বুঝল সন্ধেবেলায় কাজ থেকে ফিরে পটলের অভাবে হরকুমারের অবস্থা অচল হয়ে উঠেছে। ঘন ঘন কুরানির খবর নেওয়ার তাৎপর্য তাই। হরকুমার বাবু ছটফট করছেন, তুমি যাও পটল। পরের দোহাই দেবে বই কি, ছটফট যে কি করছে তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। আমি গেলেই তুমি এখন বাঁচো। এদিকে কথায় কথায় লজ্জায় ওনার মুখ চোখ লাল হয়ে যায়। তোমার পেটে পেটে যে এত ছিল তা তো জানতাম না বাবু। আচ্ছা দোহাই তোমার, তুমি এখানেই থাকো, রক্ষা করো, তোমার মুখ বন্ধ হলে বাঁচি। আমি ভুল বুঝেছিলাম, হরকুমার বাবু বোধহয় শান্তিতে আছেন, এরকম সুযোগ তাঁর সর্বদা ঘটে না। কুরানি আরাম পেয়ে যখন চোখ খুলল, পটল তখন বলল, তোর চোখ খোলাবার জন্য তোর বর যে আজ অনেকক্ষণ ধরে তোকে পায়ে ধরে সাধিয়েছে, আজ তাই বুঝে এত দেরি করলি? ছি 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 ছি, যা ওর পায়ের ধুলো নে। কুরানি কর্তব্য বোধে তৎক্ষণাৎ গম্ভীরভাবে যতীনের পায়ের ধুলো নিল। যতীন দ্রুত পদে ঘর থেকে চলে গেল। তার পরদিন থেকে যতীনের উপরে রীতিমতো উপদ্রব আরম্ভ হলো। যতীন খেতে বসেছে এমন সময় কুরানি অম্লান বদনে পাখা দিয়ে তার মাছি তাড়াতে প্রবৃত্ত হল। যতীন ব্যস্ত হয়ে উঠে বলল, থাক থাক, দরকার নেই। কুরানি এই নিষেধে বিস্মিত হয়ে মুখ ফিরিয়ে পিছনের ঘরের দিকে একবার চেয়ে দেখল, তারপরে আবার পুনরায় পাখা বোলাতে লাগল। যতীন অন্তরালবর্তিনীর উদ্দেশ্যে বলে উঠল, পটল, তুমি যদি এমন করে আমাকে জ্বালাও তবে আমি খাবো না, আমি এই উঠলাম। উঠবার উপক্রম করতেই কুরানি পাখা ফেলে দিল। যতীন বালিকার বুদ্ধিহীন মুখে তীব্র বেদনার রেখা দেখতে পেল। তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে সে আবারও বসে পড়ল। কুরানি যে কিছু বোঝে না, সে যে লজ্জা পায় না, বেদনা বোধ করে না, একথা যতীনও বিশ্বাস করতে আরম্ভ করেছিল। আজ চকিতের মধ্যে দেখল সকল নিয়মেরই ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে আগে থেকে কেউই তা বলতে পারে না। কুরানি পাখা ফেলে দিয়ে চলে গেল। পরদিন সকালে যতীন বারান্দায় বসে আছে।
গাছপালার মধ্যে কোকিল অত্যন্ত ডাকাডাকি আরম্ভ করেছে। আমের বোলের গন্ধে বাতাস ভারাক্রান্ত। এমন সময় সে দেখল কুড়ানি চায়ের পেয়ালা হাতে নিয়ে যেন একটু ইতস্তত করছে। তার হরিণের মতো চোখে একটা সকরুণ ভয় ছিল। সে চা নিয়ে গেলে যতীন বিরক্ত হবে কি না এই যেন সে বুঝে উঠতে পারছিল না। যতীন ব্যথিত হয়ে উঠে এগিয়ে ওর হাত থেকে পেয়ালা নিল। যতীন যেমনি পেয়ালা নিল অমনি দেখল বারান্দার অপর প্রান্তে পটল সহসা আবির্ভূত হয়ে নিঃশব্দ হাস্যে যতীন কিল দেখাল। ভাবটা এই যে, কেমন ধরা পড়েছ? সেই দিন সন্ধ্যার সময় যতীন একটা ডাক্তারি কাগজ পড়ছিল। এমন সময় ফুলের গন্ধে চকিত হয়ে উঠে দেখল কুড়ানি বকুলের মালা হাতে ঘরের মধ্যে প্রবেশ করল। যতীন মনে মনে বলল, বড়ই বাড়াবাড়ি হচ্ছে। পটলের এই নিষ্ঠুর আমোদে আর প্রশ্রয় দেওয়া উচিত হয় না। কুড়ানিকে সে বলল, ছি ছি কুড়ানি, তোমাকে নিয়ে তোমার দিদি আমোদ করছেন, তুমি বুঝতে পারো না? কথা শেষ না করতেই কুড়ানি ক্রস্ত সংকুচিতভাবে প্রস্থানের উপক্রম করল। যতীন তখন তাড়াতাড়ি তাকে ডেকে বলল, কুড়ানি দেখি, তোমার মালা দেখি। বলে মালাটি তার হাত থেকে নিয়ে নিল। কুড়ানির মুখে একটি আনন্দের উজ্জ্বলতা ফুটে উঠল। অন্তরাল থেকে সেই মুহূর্তে একটি উচ্চ হাস্যের উচ্ছ্বাসিত ধ্বনি শোনা গেল। পরদিন সকালে উপদ্রব করবার জন্য পটল যতীনের ঘরে গিয়ে দেখল ঘর শূন্য। একটা কাগজে কেবল লেখা আছে, পালাইলাম, শ্রী যতীন। ও কুড়ানি, তোর বর যে পালালো, তাকে রাখতে পারলি না? বলে কুড়ানির বেনি ধরে নাড়া দিয়ে পটল ঘরকন্যার কাজে চলে গেল। কথাটা বুঝতে কুড়ানির একটু সময় লাগলো। সে ছবির মতো দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে সম্মুখে চেয়ে রইল। তারপর ধীরে ধীরে যতীনের ঘরে এসে দেখল তার ঘর খালি। তার পূর্ব সন্ধ্যার উপহারের মালাটা টেবিলের উপর পড়ে আছে। বসন্তের প্রাতকালটি স্নিগ্ধ সুন্দর। রৌদ্রটি কম্পিত কৃষ্ণচূড়ার শাখার ভিতর দিয়ে ছায়ার সাথে মিশে বারান্দার উপর এসে পড়েছে। কাঠবেড়ালি লেজ পিঠে তুলে ছুটোছুটি করছে এবং সকল পাখি মিলে নানা সুরে গান গেয়ে তাদের বক্তব্য বিষয় কিছুতেই শেষ করতে পারছে না। পৃথিবীর এই কোনটুকুতে এই খানিকটা ঘন পল্লব ছায়া এবং রৌদ্র রচিত জগৎখণ্ডের মধ্যে প্রাণের আনন্দ ফুটে উঠছিল। তারই মাঝখানে ওই বুদ্ধিহীন বালিকা তার জীবনের, তার চারিদিকের সঙ্গত কোনো অর্থ বুঝে উঠতে পারছিল না। সমস্তই কঠিন প্রহেলিকা। কি হলো, কেন এমন হলো? তারপরে এই প্রভাত, এই গৃহ, এই যা কিছু এমন একেবারে শূন্য হয়ে গেল কেন? যার বোঝবার সামর্থ্য অল্প, তাকে হঠাৎ একদিন নিজে হৃদয়ের এই অতল বেদনার রহস্য গর্ভে কোনো প্রদীপ হাতে না দিয়ে কে নামিয়ে দিল? জগতের এই সহজ উচ্ছ্বসিত প্রাণের রাজ্যে এই গাছপালা মৃগপক্ষীর আত্মবিস্মৃত কলরবের মধ্যে কে তাকে আবার টেনে তুলতে পারবে? পটল ঘরকন্যার কাজ সেরে
কুরানির খোঁজ নিতে এসে দেখল সে যতীনের পরিত্যক্ত ঘরে তার খাটের খুঁড়া ধরে মাটিতে পড়ে আছে, শূন্য শয্যাটাকে যেন পায়ে ধরে সাধছে। তার বুকের ভিতরে যে একটা সুধার পাত্র লুকানো ছিল সেটা যেন শূন্যতার চরণে বৃথা আশ্বাসে উপুর করে ঢেলে দিচ্ছে। ভূমিতলে পুঞ্জীভূত সেই সলিত কেশা লুণ্ঠিত বসনা নারী যেন নীরব একাগ্রতার ভাষায় কিছু বলতে চায়। ও কি হচ্ছে কুরানি? কুরানি উঠল না, সে যেমন পড়েছিল তেমনি পড়ে রইল। পটল কাছে এসে স্পর্শ করতেই সে উচ্ছ্বসিত হয়ে ফুলিয়ে ফুলিয়ে কাঁদতে লাগলো। পটল তখন চকিত হয়ে বলে উঠল, ও পোড়ামুখী, সর্বনাশ করেছিস, মরেছিস তুই। হরকুমারকে পটল কুরানির অবস্থা জানিয়ে বলল, এই কি বিপদ ঘটল? তুমি কি করছিলে? তুমি কেন আমাকে বারণ করলে না? তোমাকে বারণ করা যে আমার কোনো কালেই অভ্যেস নেই। বারণ করলেই বা কি ফল পাওয়া যেত? কেমন স্বামী তুমি? হ্যাঁ, আমি যদি ভুল করি তুমি আমাকে জোর করে থামাতে পারো না? আমাকে তুমি এ খেলা খেলতে দিলে কেন? এই বলে সে ছুটে গিয়ে ভূপতিতা বালিকার গলা জড়িয়ে ধরে বলল, লক্ষ্মী বোন আমার, তোর কি বলবার আছে আমাকে খুলে বল। হায়, কুরানির এমন কি ভাষা আছে যে আপনার হৃদয়ের অব্যক্ত রহস্য সে কথা দিয়ে বলতে পারে? সে একটি অনির্বচনীয় বেদনার উপর তার সমস্ত বুক দিয়ে চাপিয়ে পড়ে আছে। সে বেদনাটা কি, জগতে এমন আর কারো হয় কি না, তাকে লোকে কি বলে থাকে, কুরানি তার কিছুই জানে না। সে কেবল কান্না দিয়ে বলতে পারে, মনের কথা জানানোর তার আর কোনো উপায় নেই। কুরানি, তোর দিদি যে বড় দুষ্ট, কিন্তু তার কথা যে তুই এমন করে বিশ্বাস করবি তা সে কখনো মনেও করেনি। তার কথা কেউ কখনো বিশ্বাস করে না। তুই কেন এমন ভুল করলি? কুরানি, একবার মুখ তুলে তোর দিদির মুখের দিকে চা, তাকে মাফ কর। কিন্তু কুরানির মন তখন বিমুখ হয়ে গিয়েছিল। সে কোনো মতেই পটলের মুখের দিকে চাইতে পারল না। সে আরো জোর করে হাতের মধ্যে মাথা গুঁজে রইল। সে ভালো করে সমস্ত কথা না বুঝিয়েও এক প্রকার মূঢ়ভাবে পটলের প্রতি রাগ করেছিল। পটল তখন ধীরে ধীরে বাহুপাশ খুলে নিয়ে উঠে গেল এবং জানালার ধারে পাথরের মূর্তির মতো স্তব্ধভাবে দাঁড়িয়ে ফাল্গুনের রৌদ্র চিক্কণ সুপারি গাছের পল্লব শ্রেণীর দিকে চেয়ে পটলের দুই চোখ দিয়ে জল পড়তে লাগল। পরদিন আর কুরানির দেখা পাওয়া গেল না। পটল তাকে আদর করে ভালো গহনা এবং কাপড় দিয়ে সাজাতো। নিজে সে এলোমেলো ছিল, নিজের সাজ সম্বন্ধে কোনো যত্ন ছিল না। কিন্তু সাজগোজের সমস্ত শখ কুরানির উপর দিয়েই সে মিটিয়ে নিত। বহুকাল সঞ্চিত সেই সমস্ত বসন ভূষণ কুরানির ঘরের মেঝের উপর পড়ে আছে। তার হাতের বালাচুরি, নাসাগ্রের লবঙ্গ ফুলটি পর্যন্ত সে খুলে ফেলে গিয়েছে। তার পটল দিদির এতদিনের সমস্ত আদর সে যেন গা থেকে মুছে ফেলবার সচেষ্টা করেছে। হরকুমার বাবু কুরানির সম্বন্ধে পুলিশে খবর দিলেন। সেবারে প্লেগ দমনের বিভীষিকায় এত লোক এত দিকে পলায়ন করছিল যে সেই সকল পলাতকদের মধ্যে
একটি বিশেষ লোককে বাছাই করা পুলিশের পক্ষে শক্ত হলো। হরকুমার বাবু 2-4 বার ভুল করে ভুল লোকের সন্ধানে অনেক দুঃখ এবং লজ্জা পেয়ে কুরানির আশা পরিত্যাগ করলেন। অজ্ঞাতের কোল থেকে তাঁরা যাকে পেয়েছিলেন, অজ্ঞাতের কোলের মধ্যেই সে আবার লুকিয়ে পড়ল। যতীন বিশেষ চেষ্টা করে সেবার প্লেগ হাসপাতালে ডাক্তারি পদ গ্রহণ করেছিল। একদিন দুপুরবেলায় বাসায় আহার সেরে হাসপাতালে এসে সে শুনল হাসপাতালের স্ত্রী বিভাগে একটি নতুন রোগিণী এসেছে। পুলিশ তাকে পথ থেকে কুড়িয়ে এনেছে। যতীন তাকে দেখতে গেল। মেয়েটির মুখের অধিকাংশ চাদরে ঢাকা ছিল। যতীন প্রথমেই তার হাত তুলে নিয়ে নাড়ি দেখল। নাড়িতে জ্বর অধিক নেই, কিন্তু দুর্বলতা অত্যন্ত। তখন পরীক্ষার জন্য মুখের চাদর সরিয়ে দেখল সেই কুরানি। ইতিমধ্যে পটলের কাছ থেকে যতীন কুরানির সমস্ত বিবরণ পেয়েছিল। অব্যক্ত হৃদয় ভারের দ্বারা ছায়াচ্ছন্ন তার সেই হরিণ চক্ষু দুটি কাজের অবকাশে যতীনের ধ্যান দৃষ্টির উপরে কেবলই অশ্রুহীন কাতরতা বিকীর্ণ করেছে। আজ সেই রোগিণী মিলিত চক্ষুর সুদীর্ঘ পল্লব কুরানির শীর্ণ কপালের উপরে কালিমার রেখা টেনেছে। দেখিবা মাত্র যতীনের বুকের ভিতরটা হঠাৎ কে যেন চেপে ধরল। এই একটি মেয়েকে বিধাতা এত যত্নে ফুলের মতো সুকুমার করে গড়ে দুর্ভিক্ষ থেকে মহামারীর মধ্যে ভাসিয়ে দিল কেন? আজ এই যে পেলব প্রাণটি ক্লিষ্ট হয়ে বিছানার উপরে পড়ে আছে, এই অল্প কয়েকদিনের আয়ুর মধ্যে এত বিপদের আঘাত, এত বেদনার ভার সহিল কি করে? ধরলই বা কোথায়? যতীনই বা এর জীবনের মাঝখানে তৃতীয় আরেকটি সংকটের মতো কোথা থেকে এসে জড়িয়ে পড়ল? রুদ্ধ দীর্ঘ নিঃশ্বাস যতীনের বক্ষদ্বারে আঘাত করতে লাগল। কিন্তু সেই আঘাতের তাড়নায় তার হৃদয়ের তারে একটা সুখের নীড়ও বেজে উঠল। যে ভালোবাসা জগতে দুর্লভ, যতীন তা না চাইতেই ফাল্গুনের একটি মধ্যাহ্নে একটি পূর্ণ বিকশিত মাধবী মঞ্জরীর মতো আকস্মাৎ তার পায়ের কাছে নিজে থেকে এসে ধরা পড়েছে। যে ভালোবাসা এমন করে মৃত্যুর দ্বার পর্যন্ত এসে মূর্ছিত হয়ে পড়ে, পৃথিবীতে কোন লোক সেই দেবভোগ্য নৈবেদ্য লাভের অধিকারী? যতীন কুরানির পাশে বসে তাকে অল্প অল্প গরম দুধ খাইয়ে দিতে লাগলো। খেতে খেতে অনেকক্ষণ পরে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ মেলল। যতীনের মুখের দিকে চেয়ে তাকে সুদূর স্বপ্নের মতো যেন মনে করতে চেষ্টা করল। যতীন তার কপালে হাত রেখে একটুখানি নাড়া দিয়ে বলল, কুরানি। তার চোখের উপরে বাষ্প কোমল আর একটি মোহের আবরণ পড়ল। প্রথম মেঘ সমাগমে সুগম্ভীর আষাঢ়ের আকাশের মতো কুরানির কালো চোখ দুটির উপর একটি যেন সুদূরব্যাপী সজল স্নিগ্ধতা ঘনিয়ে আসলো। যতীন সকরুণ যত্নের সঙ্গে বলল, কুরানি, এই দুধটুকু শেষ করে ফেলো। কুরানি একটু উঠে বসে পেয়ালার উপর থেকে যতীনের মুখে স্থির দৃষ্টিতে চেয়ে সেই দুধটুকু ধীরে ধীরে খেয়ে ফেলল। হাসপাতালের ডাক্তার একটি মাত্র রোগীর পাশে সমস্তক্ষণ বসে থাকলে কাজও চলে না, দেখতেও ভালো লাগে না। অন্যত্র কর্তব্য সারবার জন্য যতীন যখন উঠল,
তখন ভয়ে ও নৈরাশ্যে কুরানির চোখ দুটি ব্যাকুল হয়ে পড়ল। যতীন তার হাত ধরে তাকে আশ্বাস দিয়ে বলল, আমি আবার এখনই আসবো কুরানি, তোমার কোনো ভয় নেই। যতীন কর্তৃপক্ষ দিককে জানালো যে এই নতুন আনিত রোগিনীর প্লেগ হয়নি, সে না খেয়ে দুর্বল হয়ে পড়েছে। এখানে অন্য প্লেগ রোগীদের সঙ্গে থাকলে তার পক্ষে বিপদ ঘটতে পারে। বিশেষ চেষ্টা করে যতীন কুরানিকে অন্যত্র নিয়ে যাওয়ার অনুমতি লাভ করল এবং নিজের বাসায় নিয়ে গেল। পটলকে সমস্ত খবর দিয়ে একটা চিঠিও লিখে দিল সে। সেদিন সন্ধ্যার সময় রোগী এবং চিকিৎসক ছাড়া ঘরে আর কেউ ছিল না। শিওরের কাছে রঙিন কাগজের আবরণে ঘেরা একটি কেরোসিন ল্যাম্প ছায়াচ্ছন্ন মৃদু আলোক বিকীর্ণ করছিল। ব্র্যাকেটের উপরে একটা ঘড়ি নিস্তব্ধ ঘরে টিকটিক শব্দে দোলক দোলাচ্ছিল। যতীন কুরানির কপালে হাত দিয়ে বলল, তুমি কেমন বোধ করছো কুরানি? কুরানি তার কোনো উত্তর না করে যতীনের হাতটি নিজের কপালেই চেপে রেখে দিল। যতীন আবার জিজ্ঞাসা করল, তোমার গলায় এটা কি কুরানি? কুরানি তাড়াতাড়ি কাপড়টা টেনে তা ঢাকার চেষ্টা করল। যতীন দেখল সে একগাছি শুকনো বকুলের মালা। তখন তার মনে পড়ল সে মালাটি কি। ঘড়ির টিকটিক শব্দের মধ্যে যতীন চুপ করে বসে ভাবতে লাগলো, কুরানির এই প্রথম লুকাবার চেষ্টা, নিজের হৃদয়ের ভাব গোপন করবারই তার প্রথম প্রয়াস। কুরানি মৃগ শিশু ছিল, সে কখন হৃদয়ে ভারাতুর যুবতী নারী হয়ে উঠল? কোন রৌদ্রের আলোকে, কোন রৌদ্রের উত্তাপে তার বুদ্ধির উপরকার সমস্ত কুয়াশা কেটে গিয়ে তার লজ্জা, তার শঙ্কা, তার বেদনা এমন হঠাৎ প্রকাশিত হয়ে পড়ল? রাত্রি 2:30 সময় যতীন চৌকিতে বসেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দ্বার খোলার শব্দে চমকে উঠে দেখল পটল এবং হরকুমার বাবু এক বড় ব্যাগ হাতে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তোমার চিঠি পেয়ে কাল সকালে আসবো বলে বিছানায় শুলাম। অর্ধেক রাত্রে পটল বলল, ওগো, কাল সকালে গেলেই কুরানিকে দেখিতে পাইব না, আমাকে এখনই যাইতে হবে। পটলকে কিছুতেই বুঝিয়ে রাখা গেল না, আর তখনই একটা গাড়ি করে বেরিয়ে পড়লাম। চলো, তুমি যতীনের বিছানায় শোবে চলো। হরকুমার ঈষৎ আপত্তির আড়ম্বর করে যতীনের ঘরে গিয়ে শুয়ে পড়লেন। তাঁদের নিদ্রা যেতেও দেরি হল না। পটল ফিরে এসে যতীনকে ঘরের এক কোণে ডেকে জিজ্ঞাসা করল, আশা আছে? যতীন কুরানির কাছে এসে তার নাড়ি পরীক্ষা করে মাথা নেড়ে ইঙ্গিত করল যে আশা নেই। পটল কুরানির কাছে নিজেকে প্রকাশ না করে যতীনকে আড়ালে নিয়ে গিয়ে বলল, যতীন, সত্য বলো, তুমি কি কুরানিকে ভালোবাসো না? যতীন পটলকে কোনো উত্তর না দিয়ে কুরানির বিছানার পাশে এসে বসল। তার হাত চেপে ধরে নাড়া দিয়ে বলল, কুরানি, কুরানি। কুরানি চোখ মেলে মুখে একটি শান্ত মধুর হাসির আভাস মাত্র এনে বলল, কি দাদা বাবু? তোমার এই মালাটি আমার গলায় পরিয়ে দাও। কুরানি অনিমেষ অবুঝ চোখে যতীনের মুখের দিকে তাকিয়ে রইল। তোমার মালা আমাকে দেবে না? যতীনের এই আদরের প্রশ্রয়টুকু পেয়ে কুরানির মনে পূর্বকৃত অনাদরের একটুখানি অভিমান জেগে উঠল।
সে বলল, কি হবে দাদা বাবু? আমি তোমাকে ভালোবাসি কুরানি। শুনে ক্ষণকালের জন্য কুরানি স্তব্ধ হয়ে রইল। তারপরে তার দুই চোখ দিয়ে অজস্র জল পড়তে লাগলো। যতীন বিছানার পাশে নেমে হাঁটু গেড়ে বসল, কুরানির হাতের কাছে মাথা নত করে রাখল। কুরানি নিজের গলা থেকে মালা খুলে যতীনের গলায় পরিয়ে দিল। তখন পটল তার কাছে এসে ডাকল, কুরানি, কি দিদি? আমার উপর তোর আর কোনো রাগ নেই তো বোন? না দিদি। যতীন, একবার তুমি ও ঘরে যাও। যতীন পাশের ঘরে গেলে পটল ব্যাগ খুলে কুরানির সমস্ত কাপড় গহনা তার মধ্যে থেকে বার করল। রোগিণীকে অধিক নাড়াচাড়া না করে একখানি লাল বেনারসি শাড়ি সন্তর্পণে তার মলিন বস্ত্রের উপরে জড়িয়ে দিল। পরে একে একে একগাছি চুড়ি তার হাতে দিয়ে দুই হাতে দুই বালা পরিয়ে দিল। তারপরে ডাকল, যতীন। যতীন আসতেই তাকে বিছানায় বসিয়ে পটল তার হাতে কুরানির এক ছড়া সোনার হার দিল। যতীন সেই হার ছড়াটি নিয়ে আস্তে আস্তে কুরানির মাথা তুলে ধরে তাকে পরিয়ে দিল। ভোরের আলো যখন কুরানির মুখের উপরে এসে পড়ল, সে আলো সে আর দেখল না। তার অম্লান মুখখানি দেখে মনে হলো সে মরেনি, কিন্তু সে যেন একটি অতল স্পর্শ মুখস্বপ্নের মধ্যে নিমগ্ন হয়ে গেছে। যখন মৃতদেহ নিয়ে যাবার সময় হলো, তখন পটল কুরানির বুকের উপর পড়ে কাঁদতে কাঁদতে বলল, বোন, তোর ভাগ্য ভালো রে বোন। জীবনের চেয়ে তোর মরণ সুখের। যতীন কুরানির সেই শান্ত স্নিগ্ধ মৃত্যু ছবির দিকে চেয়ে ভাবতে লাগলো, যাহার ধন তিনিই নিলেন, আমাকেও বঞ্চিত করলেন না। এতক্ষণ আপনারা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গল্প, মাল্যদান। গল্প পাঠে ছিলাম আমি তুষার, এবং আমার সঙ্গে ছিল ইশিকা, অনন্যা এবং সোহম। ভিডিও এডিটিং, শব্দগ্রহণ এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ্য। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। টাটা।